আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও সে আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনার জন্য তিনজন অতিথি স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। রয়েছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। আমরা আজকে আলোচনা করতে চাই যেটি নতুন করে আসলে আবার একটু আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে, পিআর পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা ভোটের যে সংখ্যানুপাতিক পদ্ধতি। বিশেষ করে এই মধ্যে ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামী তারা বেশ প্রতিটি সমাবেশেই এক ধরনের পিআরের পক্ষে তাদের অবস্থান তুলে ধরেন। ফলে ভোটের মাঠে এক ধরনের বা রাজনীতির মাঠে নতুন করে আলোচনা এরই মধ্যে বা দলগুলোর মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে এই পিআর পদ্ধতি নিয়ে। সেটি নিয়ে একটু জানতে চাই। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, একটু আপনাকে দিয়ে শুরু করছি। শুরুতে একটু যেহেতু এটি একেবারেই নতুন একটি পদ্ধতি, আমাদের দেশের মানুষ এই পদ্ধতিতে অভ্যস্ত নয়, ভোট কখনো দেননি, ফলে একটু আপনার কাছে পিআর পদ্ধতি সম্পর্কে জানতে চাই। আসলে এটি জটিল নাকি সহজ? আচ্ছা, ধন্যবাদ। বেসিক্যালি আমরা যেটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলছি, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা বিভিন্নভাবে বা বিভিন্ন ফরম্যাটে অ্যাপ্লাই করা যায়। একটা তো হচ্ছে কি আমরা যেটা নিয়ে আলোচনা করছি এটাকে মোরলেস আমরা ক্লোজ লিস্ট বা ওপেন লিস্ট পিআর ওই ফ্রেমওয়ার্কে রাখি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা রাজনৈতিক দল সে হচ্ছে কি সংসদের আসন সংখ্যা ডিপেন্ড করবে হচ্ছে কি তারা মোট যে পরিমাণ ভোট পাচ্ছেন সেই ভোটের পার্সেন্টেজ হিসেবে। একটা রাজনৈতিক দল যদি হচ্ছে গিয়ে লেটস 48% ভোট পান সাধারণ নির্বাচনে, মানে এইখানে সেই ভোটের অনুসারে তার সিট নির্ধারিত হবে। এখন এইখানে বিভিন্ন ধরনের মেকানিজম ইউজ করা হয়। ওপেন লিস্ট বা ক্লোজ লিস্টের ব্যাপারটা হচ্ছে, ক্লোজ লিস্টে আগে থেকেই প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের দলীয় প্রার্থী যদি 100 আসন বিশিষ্ট হয় তাহলে হচ্ছে কি তারা যদি নির্বাচনে যেতেন তাহলে এই 100 আসনে কারা কারা বসবেন সেটা একটা তালিকা থাকে। পরে তারা যে পরিমাণ জিতলেন সেখান থেকে হচ্ছে গিয়ে তারা সিলেক্ট করেন, সেইটা একটা। আবার এই ক্ষেত্রে আমরা যখন এই কনস্টিটিউয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখি, এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের প্রক্রিয়া থাকে। যে অনেক জায়গায় হচ্ছে গিয়ে যেই হচ্ছে গিয়ে দল আছে সেখানে হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, মানে ধরা যাক হচ্ছে গিয়ে আমরা হয়তো 64টা ভাগে বাংলাদেশকে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী একটা সিটের ডিস্ট্রিবিউশন করে ওই ডিস্ট্রিক্টের ভেতরে আপনার হচ্ছে গিয়ে যেই রাজনৈতিক দল যত বেশি ভোট পাবে সেই অনুযায়ী আমি ডিস্ট্রিক্ট করে ভোটার ডিস্ট্রিবিউট করলাম, এইটা একটা হতে পারে। বাট আমার মনে হয় আমরা যেটা নিয়ে আলাপ আলোচনা করছি সেটা এই ডিস্ট্রিক্ট ওরিয়েন্টেড না, এটা হচ্ছে গিয়ে মোরলেস পুরো দেশ হচ্ছে একটা কনস্টিটুয়েন্সি। এই পুরো দেশের মধ্যে যে যত পার্সেন্ট ভোট পাবেন সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আপনার আসন। ভোটাররা কাকে ভোট দেবেন? ভোটাররা দেবেন হচ্ছে গিয়ে ওই যে যেটা বললাম যে যদি আগে থেকে তালিকা দেওয়া থাকে তো তাহলে জানবেন যে আমরা এই দল যদি জিতে আসে তাহলে হচ্ছে গিয়ে তারা এদেরকে দিবেন, মানে এইটা হচ্ছে আইডিয়া। মানে এইখানে ফোকাসটা হচ্ছে গিয়ে মোট দলকে, মানে যেই দল আছে সেই দলকে হচ্ছে গিয়ে তারা ভোট দেবেন। এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এইটা আমরা অনেক দেশগুলোয় দেখি, এইটা নিয়ে কোনো আপত্তি নেই। এখানে মজার ব্যাপার হচ্ছে যে এটার আলোচনাটা যে জায়গায় এসেছে, শুরুতে বেশ কিছু রাজনৈতিক দল, মানে অনেস্টলি স্পিকিং যেটা বলতে হয় যে ওনারা যখন ওই কনসেনসাস কমিশনে ওনারা যখন হচ্ছে গিয়ে তাদের প্রেফারেন্সগুলো সেট করলেন, যে ওই টিক চিহ্ন এবং সেখানে মন্তব্য দেওয়া, তার আগে থেকেও বিভিন্ন রাজনৈতিক দল যখন কনস্টিটিউশনাল কমিশনের সাথে মত বিনিময় করেছেন, কিছু কিছু রাজনৈতিক দল এই প্রেফারেন্সটা দিয়েছিলেন যে তারা নিম্নকক্ষেও, আমরা যেহেতু 2 কক্ষের বিষয়ের কথা বলছি, যে নিম্নকক্ষেও তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চান। এর মধ্যে জামাত ইসলামীও ছিল, এর মধ্যে ইসলামী ঐক্য আন্দোলনও ছিল। কিন্তু কনসেনসাস কমিশনের আলোচনা যত বেশি গড়ায় তত আমরা মোটামুটি একটা জায়গায় চলে এসেছিলাম যে নিম্নকক্ষে ফার্স্ট পাস দ্য পোস্ট আমাদের এক্সিস্টিং যে সিস্টেম সেই অনুযায়ী হবে, উচ্চ কক্ষে হয়ে যাবে হচ্ছে গিয়ে আপার হাউস, সেখানে হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। কিন্তু এখন এই আলোচনাটা হচ্ছে গিয়ে একটু চেঞ্জ হয়ে গেছে, যে এই দলগুলো হচ্ছে গিয়ে শক্তভাবে তাদের পুরনো দাবিটাই আবার তুলছেন। এখন যদি আপনি বলেন যে এখানে সমস্যাগুলো কী আছে, এখানে বেশ কিছু সমস্যা আছে। সমস্যাগুলো যদি হচ্ছে গিয়ে আমি নিম্নকক্ষে, আমি ব্যক্তিগতভাবে উচ্চকক্ষে এখনও প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পক্ষে, কিন্তু নিম্নকক্ষে যদি আমি হচ্ছে গিয়ে দেই, যেখানে আপনি দলকে ভোট দিচ্ছেন বা দলের উপরে আপনি চাপিয়ে দিচ্ছেন যে দল নির্ধারণ করবে যে কে যাবেন, তাহলে যে প্রশ্নটা চলে আসে, আপনি 300টা ভাগেই ভাগ করেন বা যে ভাগেই ভাগ করেন, ওই এলাকার জনসাধারণ তার কনস্টিটিউয়েন্সি সার্ভিসের জন্য
কার কাছে যাবে, তার কনস্টিটুয়েন্সির যেই প্রয়োজনগুলো সেটার জন্য আসলে সে কার কাছে যাবে, এইটা খুব পরিষ্কার থাকে না। এটা একটা বড় ধরনের সমস্যা। এবং আমাদের মতো একটা রাষ্ট্রে যেখানে আমরা এখন একটা ডিসেন্ট্রালাইজড লোকাল গভর্নমেন্ট সিস্টেম তৈরি করতে পারিনি, স্থানীয় সরকারগুলোকে আমরা স্বায়ত্তশাসন দিতে পারিনি, আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে স্বাধীনভাবে রাজস্ব আহরণ করা বা সেটাকে প্ল্যানিং করা, প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা, এই ধরনের কোনো ক্ষমতা যখন আমরা দিতে পারিনি, আমাদের যখন এখনও ডিপেন্ড করতে হয় সেন্ট্রালের উপরে, সেখানে জনগণকে একদম টোটালি ডিটাচ করে ফেলা একটা বড় ধরনের সমস্যা তৈরি করে। দ্বিতীয়ত আরেকটা যেটা সমস্যা, যেহেতু হচ্ছে কি আপনি এখানে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ প্রার্থী, লোকাল গভর্নমেন্ট যদি অ্যাক্টিভ থাকে তাহলে কি সেটা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে অন্য প্রবলেমগুলো আছে। যেমন একটা যেটা বড় প্রবলেম, যে এই ক্ষেত্রে নমিনেশন যে দিচ্ছেন, নমিনেশনটা আমরা কোনো প্রক্রিয়া দেখছি না, বা আমরা যে বলছি ইন্টারনাল ডেমোক্রেসির চর্চা করা একটা দলের ভেতরে, যেখানে প্রার্থীরা হচ্ছে ইন্টারনাল ডেমোক্রেসির মাধ্যমে দলের ভেতর থেকে সিলেক্ট হয়ে আসবেন, এইটার মাধ্যমে তো আপনি আসলে হচ্ছে কি দলীয় প্রধানকে, আমি এই প্রসঙ্গে আপনি আপনার কাছে আসবো, যে নমিনেশনের পদ্ধতি নিয়ে আমি আপনার কাছে আসবো। তার আগে একটু ব্যারিস্টার সানি আব্দুল হক আপনার কাছ থেকে জানতে চাই, যে যেটি নিয়ে আসলে আমরা জানছিলাম যে পিআর পদ্ধতিতে তো ভোট দেবে আসলে দলকে, তখন তো আসলে ওই অর্থে ভোটারের সাথে সরাসরি কানেকশনটি হচ্ছে না, যেটি বিএনপির পক্ষ থেকেও নেতারা বলছেন। আমাদের দেশের যে এখন পর্যন্ত সামাজিক অবস্থান, মানুষ যে কোনো প্রয়োজনে তার সংসদ সদস্যের কাছে যান যে সমস্যার সমাধানের জন্য, এটি যদি হয় তখন তো আমার এখানে কে সংসদ সদস্য হবেন সেটি যদি না জানি, কিংবা যেহেতু সংসদ সদস্য সরাসরি আমি তাকে ভোট দিচ্ছি না, তাহলে ওই ব্যক্তি কি আমার বিপদে আসলে এগিয়ে আসবে মনে হয় আমাদের সামাজিক অবস্থায়? জি, ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য, আমার সহ আলোচকবৃন্দকে এবং 24 ঘন্টা আয়োজনের দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসলে দেখুন, আপনি যেটা বললেন সেটা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের একটা ওয়ান অফ দ্য ক্রিটিসিজমস আপনি এটা বললেন আর কি। এখন এটা প্রোজ এন্ড কনস তো আছেই, যে কোনো একটা সিস্টেম আসলে তো ফ্ললেস না। প্রত্যেকটা ডেমোক্রেটিক প্রসেসের যতগুলো পদ্ধতি আছে, যতগুলো সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেম বিয়ন্ড ক্রিটিসিজম না। এটা সুবিধে আছে যেরকম, এটা অসুবিধেও আছে। তা আপনি যেটা বললেন সেটা একটা অসুবিধার কথা বললেন। যদি আমি এর পাশাপাশি যদি আমি সুবিধার কথা বলি, যে দলগুলো, যে রাজনৈতিক দলগুলো পিআর সিস্টেম চাইছেন, তাদের যুক্তিটা একটু তুলে ধরি প্রথমে। আসলে তারা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, যদি যতগুলো নির্বাচন হয়েছে সেগুলোতে দেখা গেছে এরকম পরিসংখ্যানটা, যে একটা মেজর ফ্র্যাকশন ভোট পাওয়ার পরেও ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে তাদের আসলে রিপ্রেজেন্টেশন থাকছে না। যেমন ধরুন, যদি আমি শতকরা হিসেবে ধরি, তাহলে 4টা যদি কন্টেস্টেন্ট থাকে এরকম, সেখানে 3 জন 20% মানে ইকুয়াল হয়ে গেল ধরুন 60%। আরেকজন প্রার্থী ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে পেল হলো 30%। আসলে এই বর্তমানে বিরাজমান যে সিস্টেম আছে আমাদের ফার্স্ট পাস দ্য পোস্ট, এখানে ওই কনস্টিটিউয়েন্সিতে যিনি 30% পেয়েছেন কম্পেয়ার টু হিজ আদার কাউন্টারপার্টস, তাদের থেকে উনি বিজয়ী হবেন। এই তো এখন তারা বলার চেষ্টা করছেন, দেখুন এই বাকি 3 জনকে, অবশিষ্ট প্রার্থীদের যদি আপনি টোটাল ভোট কাউন্ট করেন, তাহলে দেখা যাচ্ছে 60% হয়ে যায় 3 জনের। 3 × 20 60%। তো 60% মানুষের ভোট একসাথে যে ব্যক্তি এটাকে দেয় নাই, যিনি কিনা ওই সুনির্দিষ্ট আসনে মাত্র 30% ভোট পেয়েছেন, উইচ ইজ মানে ডাবল সংখ্যাটা, তাকে ভোট দেয় নাই, তারপরও এই মানুষটাই আসলে তাদেরকে প্রতিনিধিত্ব করছে। এটা একটা, যারা এই পিআর সিস্টেম চাইছেন, এটা তাদের পক্ষের যুক্তি। আর আপনি যেটা বললেন যে মানুষের সাথে যে ডাইরেক্ট অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টটা কমে যায়, এটাও একটা যুক্তি। এখন আমাদের এই সুবিধে আর অসুবিধার মধ্যে একটা ব্যালান্সিং এক্সারসাইজ করতে হবে। প্রশ্ন হচ্ছে, মৌলিক প্রশ্ন হচ্ছে, আর উই রেডি ইয়েট? আমি আমার পার্সোনাল ভিউ বলি, আসলে আমাদের গোড়ায় ফিরে যেতে হবে, যে আমাদের যে পার্লামেন্টারি সিস্টেমটা, এটা আসলে যে বর্তমানে যে আলোচনা এসছে, যেটা এটাকে ডাবল হাউসেস হবে, এটা লোয়ার হাউস আপার হাউস হবে না, এইবার যে আসন্ন যে ত্রয়োদশ নির্বাচন, যেটা এটাতে কোন পদ্ধতি অবলম্বন করে আসন্ন নির্বাচনটা হবে, এটার উপর ডিপেন্ড করছে। এই পার্লামেন্টারি সিস্টেমের কম্পোজিশনটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরুন, যদি ডাবল হাউসেস হয়, তাহলে আমি মনে করি যে আপার হাউসে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম থাকে, আর
যেটা বর্তমানে যেটা লোয়ার হাউস যদি বলা হয়, বর্তমানে যেটা যেভাবে আছে, এটাকে যদি এক্সিস্টিং ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে রাখা হয় তাহলে কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স হয় এবং এটাকে একটা মানে পাইলটিং হিসেবে আমরা দেখতে পারি, একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা লেটস মেক এ স্টার্ট, যে আমরা দেখি যে আমরা যদি আপার হাউসে এটা যদি প্রপারলি ফাংশন করে, আমরা যদি এটার মানে দ্বারা বেনিফিটেড হই, তাহলে গ্র্যাজুয়ালি আমরা হয়তো এটা লোয়ার হাউসেও এটা ইমপ্লিমেন্টেড দিকে অগ্রসর হতে পারি। কিন্তু এটা যদি বোথ হাউসেসে হয় এই মুহূর্তে, এটা আমার একদম পার্সোনাল ওপিনিয়ন, যদি বোথ হাউসেসে এখনই যদি হয় পারহাপস এটা মেজর শিফট হবে, আমাদের পার্লামেন্টারি ইলেকশন সিস্টেম একটা মেজর শিফট হবে, এটা টু রাডিক্যাল হবে এবং টু এক্সপেরিমেন্টাল হবে আর কি। এই জন্য আমি মনে করি যেটা আপার হাউসে যদি পিআর সিস্টেম রাখা হয় তাহলে এটা আমরা একটা পাইলট স্কিম হিসেবে দেখতে পাবো এবং এর সুবিধাগুলো যখন বুঝতে পারবে আমাদের এই পুরো জনগোষ্ঠী যখন এটার সাথে অভ্যস্ত হয়ে পড়বে তখন আমরা গ্র্যাজুয়ালি এদিকে আসতে পারবো। আমি আপনার ওই প্রশ্নের একটু ডাইরেক্টলি আনসার করি, সেটা হলো যে দেখুন আমাদের এই জনগোষ্ঠীর ভোটার হয়ে ওঠার একটা সংগ্রাম আছে, একটা লড়াই আছে। কিন্তু আপনি যদি কোনো একটা, আমি ডিউ রেসপেক্ট বলছি আমার সম্মানিত ভোটারগণ যারা আছেন দেশের, তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, দেখুন আপনি যদি একটা ভোটারকে জিজ্ঞাসা করেন যে আপনি ভোট দিয়ে বেরোলেন, কেন ভোট দিয়েছেন তাকে এই প্রার্থীকে, দেখবেন তার কাছে একটা ডেমোক্রেটিক সিস্টেমে যে একটা ম্যাচিওর কোনো আনসার পাবেন না। দেখবেন উনি বলবেন ওনাকে আমি অনেকদিন ধরে চিনি, উনি আমার মেয়ের বিয়েতে আসছিলেন, আমার নাতির খতনাতে আসছিলেন, এইরকম অলমোস্ট ইররেলেভেন্ট আনসার দেবেন, আনএক্সপেক্টেড আনসার দেবেন। কিন্তু উনি যে মানদণ্ডে তাকে পার্লামেন্টে লেজিসলেশনে পাঠানোর কথা ছিল ওই মানদণ্ডের আনসার আপনি পাবেন না। ওই জায়গা থেকে একটা আর্গুমেন্ট কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে যে আসলে অ্যাটাচমেন্টটা কমে যাবে। আমি একটু সাপ্লিমেন্ট জানতে চাই, আপনার বিচারে তাহলে মানুষ কি দেখে ভোট দেয়, মানে কি মানুষের দেখে সবার আগে দেখা উচিত যে আসলে উচিত না, মানে কি দেখে দেয় মানুষে আসলে এই পার্সোনাল পরিচিতিটাই দেখে দেয়। দেখবেন আমাদের সংসদে, তাহলে তো আমাদের রেসপেক্টফুলি বলছি, আমাদের সংসদে 300 জন পার্লামেন্টের, আমাদের যে ডেমোক্রেটিক সিস্টেমের যে মডার্ন স্টেটের 3টা অর্গান আছে, লেজিসলেচার, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। লেজিসলেচারের ফার্স্ট ডিউটি কি, ফার্স্ট অ্যান্ড প্রাইমারি ডিউটি কি, লেজিসলেট, আইন প্রণয়ন করা। আপনি দেখুন এই 300 জন সংসদ সদস্য যারা নির্বাচিত হন তাদের কয়জন আইন পড়ে বুঝে আইন প্রণয়ন করার সক্ষমতা রাখেন? যদি তার প্রাইমারি ডিউটির ওই সক্ষমতাই না থাকে তাহলে শুধু জনপ্রিয়তা পরিচিতি কি আসলে একটা মানুষের সংসদে যাওয়ার জন্য প্রধান উপকরণ হয় কিনা? জি, আমি আপনার কাছে আবারও ফিরছি। একটু নীলুফার চৌধুরী মনি, একটু আপনার কাছে জানতে চাই, যেটি বিএনপির পক্ষ থেকে বলা হয়, আজকেও বলেছেন যে সাধারণত ছোট দলগুলো সংসদে যাওয়ার জন্যই পিআর পদ্ধতি চাইছে, যেহেতু বিএনপি বড় দল, আওয়ামী লীগ না থাকার কারণে ওই অর্থে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আসলে নেই যদি পেছনের ভোটের হিস্ট্রিগুলো ধরি বা নির্বাচনের ফলাফলগুলো, তাহলে সেটি পদ্ধতি পিআর হোক বা সাধারণ প্রচলিত পদ্ধতি হোক, বিএনপির আসলে আপত্তি কোথায়? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচকদের শুভেচ্ছা। দেখেন, বিএনপি যে কথাটা বলছে এটাই সত্যি এবং এটাই ইউনিভার্সাল ট্রুথ এই মুহূর্তে এই বাংলাদেশের জন্য। কারণ ছোট ছোট দলগুলোর কোনোভাবেই তাদের সংসদে যাওয়া পসিবল হচ্ছে না। তারা বিকল্প একটা রাস্তা বের করেছে। ওই যে যখন একদম অপারেশনটা ওপেন হার্টে যখন ভালো মতো না করা যায় তখন কিন্তু বাইপাস করে। এটা একটা বাইপাস পদ্ধতি ছাড়া আর কিছুই না। কিন্তু অবৈধ তো না, অবৈধ অনেক দেশে চলছে, কিন্তু ওই দেশগুলোর এনভায়রনমেন্ট আর বাংলাদেশের এনভায়রনমেন্ট এক না। এটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের মানুষ যে কথাটা বললো যে ভোটারদের ব্যাপারে, আমি এখানে খুব কষ্ট পেলাম এই কারণে যে বাংলাদেশের মানুষরা জন্মগতভাবে রাজনীতি বুঝে এবং করার চেষ্টা করে। দেখবেন একটা চায়ের দোকানে যান, সারাক্ষণ একটা সিনেমা বাদ দিয়ে ওরা চায়ের টেবিলের ঝড় উঠে গেছে রাজনীতি নিয়ে। একটা আপনি লোকাল বাসে যান, ট্রেনে যান, যেখানেই যান, রাজনীতিটা মানুষের মজ্জাগত এই এলাকার, এই অঞ্চলের। সেখানে একজন ভোটার কিন্তু সে ভোট দিতে কিন্তু যেমন কার্পণ্য করে না, সব কাজ বাদ দিয়ে সে আগে ভোট দিতে যায় এবং ভোটটা দেওয়ার সময় সে খুব বেশি ভুল করে বলে সে মনে করে না। এবং মানে আমরাও এটা দেখি যে যাদেরকে ভোট দেয় তারাই পাশ করে। এবং একটা শ্রেণী এসে যদি ভোটে যদি ওরকম পাশই করতো তাহলে বাংলাদেশের, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি চারপাশে এখনও দেওয়াল লিখনগুলো বামদেরই এখানে রাজত্ব এবং সুন্দর সুন্দর বুলি বলে। আমার ভালো লাগে, আমার ওই চিকাগুলো পড়তে ভালো লাগতো, আমার ভালো লাগতো। আমি কিন্তু বাম করি নাই, যাদের অনেকেরই ভালো লাগতো এরকম, তারাও কিন্তু বাম করে নাই। তো
তো এখন এটার অর্থ এই যে তারা যদি এখন মনে করে যে সংখ্যানুপাতিকের মধ্যে যায়, তাহলে তারা কি আশা করতে পারে? এখানেও কিন্তু দুরাশা। যারা যে আশা করছে 3%-এর নিচে ভোট পেলে, 3% ভোট মানে কি 10-11 কোটি 10 কোটি 17 লক্ষ ভোটার মনে হয় গত বছর লাস্ট এটা হয়েছে, এখন 12 তো 10 কোটি 12 লক্ষ ভোটার, যদি 17 লক্ষ আমার যদি ভুল না হয়, 10 কোটি 17 লক্ষ, এই ভোটগুলোর মধ্যে 3% ভোট পেলে কত পাবে? 10-এ আপনার 3-10-এ 30 লাখ ভোট পেতে হবে। কয়টা রাজনৈতিক দল আছে যারা বলছে এটা সময় ক্ষেপণ করা ছাড়া আর কিছুই না, এটা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা মনোভাব? কারণ ইলেকশন হলে জনগণ ভোট দিবে কাকে, এটা এভরিবডি নোজ। তারা ওইভাবে জেনেই কিন্তু ওনারা সময় ক্ষেপণ করার জন্য এই পদ্ধতিগুলো তারা বেছে বেছে নিচ্ছে। তো এখন আপনার মনে করেন, যেহেতু আপনি বলছেন যে ইলেকশন হলে মানুষ কাকে ভোট দিবে সেটি সবাই জানে, তাহলে বিএনপির আপত্তি কেন আসলে? যদি এই পদ্ধতি হয়, বিএনপি তো তাতেও সংসদ সরকার বিএনপি তো জনগণকে নিয়ে চিন্তা করে, আপনার বিএনপি জনগণের পালস নিয়ে কাজ করে। এখন বিএনপি আপনার মনে করেন যে এই ভোটটা হলো, যে কথাটা প্রফেসর সাহেব বললেন, কোন এলাকায় কাকে ভোট দিবে? আমি একটা লোককে খুব অপছন্দ করি, কিন্তু আপনার লিস্টে কিন্তু আপনি ওই লোকটাকেই তুলে ধরেছেন। আমি আপনার দল করি, এখানে কিন্তু মার্কা ভোট পাচ্ছে, এখানে কিন্তু কোনো মানুষ ভোট পাচ্ছে না, মানুষের কিন্তু এখানে দাম নাই। সেটি তো ওইখানেও মার্কা, আপনার দল থেকে যিনি যাবেন তিনি ধানের শীষ প্রতীক নিয়েই লড়বেন, কিন্তু তার তো নাম আছে, তাকে তো আপনি সিলেক্ট করে আপনার পছন্দ হলো না, আপনি ধানের শীষ মার্কা পছন্দ করেন কিন্তু ব্যক্তিটাকে পছন্দ করেন না, আপনি সুইং ভোট, আপনি কিন্তু তাকে না দিয়ে আরেকজনকে দিয়ে দিলেন। এখানে কিন্তু সেই অপশনটা নাই। একজন ভোটারের অনেক স্বাধীনতা খর্ব করা হচ্ছে এখানে। তো বিএনপি যদি মানুষের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে কাজ করে, তাহলে এই স্বাধীনতাটা আমার কষ্ট লাগছে, আর 10টা মানুষেরও কিন্তু কষ্ট লাগবে। এই জিনিসগুলো মানুষ বুঝতে হবে। আরেকটি ছোট পয়েন্ট যেটি উনি বলছিলেন যে কোনো একটি জায়গায় হয়তো বিএনপি 30% বা 35% ভোট পেল, বাকি যে 65% ভোট অন্য কয়েকজন মিলে পেল, ওই 65% ভোট এখানে লাভ হবে কার জানেন? এইখানে লাভ হবে কিন্তু ওই যে যাদেরকে স্থগিত করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের লাভ হবে। মার্কা যদি না সরায়, মার্কা যদি না সরায়, আপনার কার্যক্রমের তো দরকার নাই। মার্কাটা যদি থাকে, মানুষ কাকে ভোট দিবে? মার্কারে ভোট দিবে, দলকে ভোট দিবে। আপনার মার্কা যদি থাকে, তাহলে মানুষ কিন্তু, যে মানুষটা আওয়ামী লীগ করে সে কি অন্য কাউকে ভোট দিবে? কিংবা যে বেনিফিশিয়ারি সে কি অন্য কাউকে ভোট দিবে? সে তো মার্কাই জানে। আপনি জানেন অনেক সময় কিন্তু এরকম হয়। আমি একটা সময় মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে মানিকগঞ্জ, ওখানে একটা ভোটের পরের দিন আমি গিয়েছি, এক বৃদ্ধ মহিলা এসে বলল যে ওখানে আসলে যে সদরের যে প্রার্থী ছিল, সে প্রার্থীটা ওইবার নমিনেশন পায় না, নমিনেশন পেয়েছে পাশের আসনে মুন্নু, সিরামিকের মুন্নু সাহেব সদরের নমিনেশন পেয়েছে। এখন এই একদম বৃদ্ধ মহিলা, 80-90 বছর বয়স হবে, আমার হাজবেন্ডকে বলতেছে যে ও বা ভোট দিলাম ধানের শীষে, মুন্নু পাশ করলো কেমতে? সে কিন্তু জানেই না পাশ করছে কে। তো এই যে তার হাহাকারটা, সে তার নিজের এলাকার লোকরে পাশ করাইতে পারলো না, সে এসে বলতেছে, আমি তো একে হলো ভাষাগত একটা সমস্যা, দুয়ে হলো তার কথায় আমি হেসে ফেলেছি যে এটা সে জানেই না সে কাকে ভোট দিয়েছে। এই যে মার্কার যে একটা তো সেই হিসেবে যদি মার্কা থাকে, তাহলে এখানে কিন্তু অনেকের থেকে লাভ হবে অনেকের। আপনি যদি আগে ভোটের হিসাবগুলো করেন, অনেকখানে অনেক পার্সন আপনার পাশ করেছে বিএনপিতে, আবার আওয়ামী লীগে যখন পার্সেন্ট কম পাশ করেছে, কিন্তু গড় হিসেবে গড় ভোটে কিন্তু প্রায় কাছাকাছি গড় ভোটে। আবার আওয়ামী লীগে বিএনপিকে ফেল করিয়েছে অনেকগুলো আসনে, 8-এর কথাই ধরি, গড় ভোট কিন্তু প্রায় কাছাকাছি। তো এই জায়গাটা থেকে কিন্তু চাইলেই যারা আন্দোলন করছে অনেকটা এরকম, যে ওই যে নারী আর পুরুষের অধিকার নিয়ে যে আন্দোলন করে একটা ছেলে মারা গেল এক সময় 8-10 বছর আগে, মাদ্রাসায় পড়া একটা ছাত্র মারা গেল, খোঁজ নিয়ে দেখা গেল তার বাবার 1 ছটাক জমি নাই, অথচ সে কিনা নারীর অধিকার আর পুরুষের অধিকারকে কেন্দ্র করে সে খুন হলো। তো এই ভোটটাও আমার কাছে এরকমই মনে হয় যে যাদের কোনো অবস্থানই নাই, তারা 1% ভোট পাওয়া মানে কত? 1% ভোট পাওয়া মানে 10 লক্ষ ভোট। কয়টা রাজনৈতিক দলের যারা আন্দোলন করছে, আমি দুঃখ, আমি কিন্তু সহানুভূতির স্বরে কথাটা বলছি যে তারা যে আন্দোলনটা করছে, আখেরে তাদের লাভটা কতটুকু হবে? তাহলে এই যে একটা চেঞ্জ আনার জন্য, চেঞ্জ
যে চেঞ্জ আমি আপনার ভালো দেখতে পারি না বলিয়া নিজের নাক কাটিয়ে অপরের যাত্রা ভঙ্গ করিলাম, এটা তো হতে পারে না। সেটি নিয়ে আলোচনায় আবারও ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আবারও ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, একটু আপনার কাছে জানতে চাই, যেটা শুরুতে আপনি তখন বলা শুরু করেছিলেন যে আমাদের দেশের যে মনোনয়ন পদ্ধতি, যেটি নিয়ে আমাদের এরই মধ্যে বিতর্ক রয়েছে যে মনোনয়ন বাণিজ্য হয়। পিআর পদ্ধতি হলে যেখানে সরাসরি দল ভোট দিবে, দলকে ভোট দেওয়া হবে, সেই ক্ষেত্রে মনোনয়ন বাণিজ্যের সংখ্যাটা কি আরো বেড়ে যায় না? ধন্যবাদ আপনাকে। আমি একটু এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আরেকটা জিনিস একটু বলে নিই, যে মানে উইথ অল ডিউ রেসপেক্ট, আমার দুই পাশে দুজন পলিটিক্যাল লিডার্স আছেন, ওনারা অফকোর্স এই জিনিসপত্রগুলো ভালো বোঝেন, কিন্তু আমাদের না একটা টেন্ডেন্সি থাকে যে আমরা অনেক সময় ভোটারদেরকে একটু যে ওনারা বোঝেন না, বা ওনারা এইভাবে ইসে করেন, বা ওনারা পলিসি বোঝেন না, বা লেজিসলেটিভ বোঝেন না। দেখুন, ফ্যাক্ট হচ্ছে পৃথিবীর কোনো দেশে মানে একদম যে ভোটাররা যে একদম সব কিছু জেনে বুঝে ভোট দেন সেটা হয় না। আমি জাস্ট একটা উদাহরণ দিই, যে ইউএসএর রিচার্ড ফেনো বলে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন, ওনার পুরো জীবন উনি গবেষণা করেছেন হচ্ছে গিয়ে ক্যাম্পেইন মেকানিজম নিয়ে। সো উনি কংগ্রেসে যারা হচ্ছে গিয়ে ক্যাম্পেইন করেন, তো ওটার উপরে উনি যে বিশাল স্টাডিটা করেছিলেন, তো এখানে উনি একটা জিনিস দেখিয়েছিলেন, ইউএসএর কংগ্রেসে ওদের তো প্রতি 2 বছর পর পর দাঁড়াতে হয়, তো যারা হচ্ছে গিয়ে ভোটের জন্য ক্যাম্পেইন করেন উনি এটার নাম দিয়েছিলেন হোম স্টাইল। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে প্রার্থী জনগণের কাছে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন। ওয়াশিংটনে যে পলিসি বিষয়ে উনি কী অবস্থান নিলেন সেটার উপরে ওনার ভোট ডিপেন্ড করে না, বরং ওনার ভোট ডিপেন্ড করে উনি পাবে যাচ্ছেন কিনা, তার সাথে হচ্ছে গিয়ে ড্রিঙ্ক করছেন কিনা, তার সাথে ইন্টারাক্ট করছেন কিনা, এই জিনিসপত্রগুলো অনেক বেশি। এটা যে শুধু সাউথে তা না, এটা মানে সাউদার্ন পার্টে না, এটা পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্টেই এইটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট জিনিস। এবং একই সাথে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, ওইখান থেকে আমি আমার একটা জায়গায় আসছি, অ্যালোকেশন অফ রিসোর্সেস, পলিসি পজিশনটা, যে আমি এই কনস্টিটিউয়েন্সির জন্য কি আনতে পেরেছি, এইটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ভোটে। তাহলে ভোটাররা যে এই জিনিসটা চিন্তা করেন, এইটা মার্কিন যুক্তরাষ্ট্রেও সত্যি, এইটা পৃথিবীর আপনি যেখানেই যান না কেন সেইখানে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে। সো ভোটারদের এই টেন্ডেন্সিটা খুব অবাক হবার মতো কিছু না, বা এটা বাংলাদেশের পার্সপেক্টিভে যে ইউনিক কিছু সেটাও না। সেই দিক থেকে যদি দেখেন তাহলে কিন্তু হচ্ছে গিয়ে আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি ওই লোককে চাবেন যাকে হচ্ছে গিয়ে আপনি অ্যাকাউন্টেবল করতে পারছেন, যার ভোট যিনি হচ্ছে গিয়ে মানে আপনার ভোটের উপর নির্ভরশীল। এখন যখন আপনি লোকালে, যেটা উনি বললেন অ্যাবসলিউটলি সত্যি কথা, যে লোকালে পিআরের যে সুবিধাটার কথা বললেন সেটা অ্যাবসলিউটলি ট্রু, কিন্তু সেটার যে প্রাইসটা আমরা পে করতেছি, সেই প্রাইসটা হচ্ছে এই যে সিটিজেন যে অ্যাকাউন্টেবল রাখবে প্রার্থীকে, সেটার পসিবিলিটি কমে যাচ্ছে। এবং যে কথাটা নিয়ে আলোচনাটা শুরু হচ্ছে, যে নমিনেশনের ব্যাপারটা, যদি আমরা ওই যে ওপেন লিস্ট বা ক্লোজ লিস্ট যেভাবেই করি না কেন, আমি যখন এই সিদ্ধান্তটা ছেড়ে দিচ্ছি যে হয়তো দলের প্রধানের হাতে বা একটা বোর্ডের হাতে, তার হাতে যখন হচ্ছে গিয়ে এটা ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু একটা বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। যে এইখানে যেহেতু হচ্ছে গিয়ে তৃণমূল থেকে বাছাই করার কোনো সিস্টেম নাই, আমরা বাংলাদেশে কোনো প্রাইমারি টাইপের কোনো সিস্টেমও আমরা ইন্ট্রোডিউস করতে পারি নাই, তাহলে এই যে আপনি যাকে প্রার্থী হিসেবে সিলেক্ট করছেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসছে। যদি সেইটা হয় তাহলে ওই প্রার্থীর লয়ালটি বা জবাবদিহিতা কার কাছে থাকবে? ওই জনগণের কাছে। কারণ ওই জনগণের উপরে তো হচ্ছে গিয়ে তার ভোটও ডিপেন্ড করতেছে না, তার পার্সোনাল কানেকশনও বিল্ড আপ হচ্ছে না, বরং তার জবাবদিহিতা থাকবে তো হচ্ছে গিয়ে দলের ইসের কাছে। তাহলে আপনি তো আবারও একটা কেন্দ্রীভূত যে শাসন ব্যবস্থা, মানে এগেইন আমরা কিন্তু কথা বলছি লোয়ার হাউস পিয়ার নিয়ে, আপার হাউসের হিসাবটা কমপ্লিটলি ডিফারেন্ট, সেখানে ব্যালেন্স অফ হিসের ব্যাপারটা আসবে। কিন্তু সেই ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। থার্ড আরেকটা আমি জানি না, মানে যদি আরও কথা আমি এটা একটু বলে রাখি, তৃতীয় যে ব্যাপারটা, যেটা বললেন যে এখানে যে বাকি দলগুলোর প্রতিনিধিত্ব আসবে, এটা যেমন সত্যি, আবার গভর্নমেন্টের ইনস্টেবিলিটিটাও বেড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। যেমন আপনি যদি 2001-এর হিসাব নেন, বিএনপি ক্ষমতায় এসেছিল 193টা বা জোটে 200-র উপরে আসন পেয়ে। বিএনপির ভোট ছিল 40%-এর কিছু বেশি, আওয়ামী লীগের ছিল 58, আওয়ামী লীগের ভোট ছিল 40%। তাহলে যে সরকারটা যদি আমরা পিআরে গঠন করতাম, তাহলে সরকারটা আসলে চেহারাটা কী হতো? বিএনপি জিতলেও বিএনপি কি আসলে সরকার পরিচালনা করতে পারতো কিনা? এবং এই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক যে কালচার বা রাজনৈতিক যে বাস্তবতা, আমাদের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে, আমরা স্বীকার করি বা না অস্বীকার করি, এটা কনফ্রন্টেশনাল পলিটিক্স।
পলিটিক্যাল পার্টিগুলো পরস্পরের সাথে নেগোশিয়েট করে বার্গেন করে কনসেনসাস করে একটা ডিসিশনে আসবে। দেখুন এই কনসেনসাস কমিটিতেই তো আমরা বুঝতে পারছি আমরা সেখানে এখনও যেতে পারিনি। তাহলে যদি আমরা পিআর করি এবং এইরকম একটা জায়গাতে চলে আসি যে দল ক্ষমতায় আসবে বা যে দলের ভোটের পার্সেন্টেজ বেশি সে আসলে শেষ পর্যন্ত কোনো ডিসিশনই নিতে পারছে না একদম, তার উপর একটা চেক লাগবে, সেটা অফকোর্স সেটা অ্যাকসেপ্টেড, কিন্তু সে যদি কোনো কাজই করতে না পারে সেটা আরেকটা ভিন্ন ধরনের প্রবলেম তৈরি করে। সো লোয়ার হাউসের পিআরে ওই সমস্যাটাও আসলে এড়ানো যাচ্ছে না। সো এইটা একটা বড় ধরনের বিপদ হিসেবেও থাকবে। সো ওই কনস্টিটিউয়েন্সি সার্ভিস, তারপরে হচ্ছে গিয়ে নমিনেশনের ব্যাপারটা, গভর্নমেন্টের স্ট্যাবিলিটি বা ইনস্ট্যাবিলিটি, আপনি যে জায়গা থেকেই বিচার করেন না কেন প্রত্যেকটা জায়গায় যদি আমি সম্পূর্ণ পিআরের উপরে ডিপেন্ড করি বা লোয়ার হাউস পিআরে চলে যাই তাইলে কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়। এটার উপকার আছে, কিন্তু আমাদের যদি একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করি এইটুক বেনিফিটের জন্য এই পরিমাণ কস্ট আমরা স্বীকার করতে রাজি হব কি না, তখন কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে এটা আসলে আমাদের কতখানি উপকার করছে আর কতখানি হচ্ছে গিয়ে এটা সমস্যা তৈরি করছে। ব্যারিস্টার সানি আব্দুল হক, একটু আপনার কাছে জানতে চাই, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে। যখন দলের নেতাই হবেন চূড়ান্ত সিদ্ধান্তের এখতিয়ার, তখন এর চেয়ে ভালো কিছু হওয়ার সম্ভব না। একটু আপনার কাছে জানতে চাই আপনি ওই বিষয়টাকে সেভাবে দেখেন কিনা। জি দেখুন, প্রথমে বলে নেই বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি বলেছেন ওনার স্টেটমেন্টে বেস্ট আনসার পাওয়া যাবে ওখানে, এখানে বিএনপির প্রতিনিধিত্ব আছে। বলবো দেখুন, তার আগে একটু বলে নেই যে পিআর সিস্টেমটা একেবারে যে পুরো মার্শান বা এলিয়েন ব্যাপারটা কিন্তু এরকম না। এটা আমাদের পরিষ্কার করা দরকার বা জনগণকে বোঝানো দরকার যে আমাদের একদম ব্র্যান্ড নিউ একটা কনসেপ্ট আসমান থেকে বাংলাদেশে এসে আমরা এটাই, ব্যাপারটা এরকম না। পৃথিবীতে যে ডেমোক্রেটিক এক্সারসাইজ আছে, ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে হতে পারে এখানে উন্নত ডেমোক্রেসি বা একটু আছে হতে পারে, কিন্তু পৃথিবীতে প্রেটি মাচ 170 কান্ট্রিজে ডেমোক্রেটিক প্রসেস আছে। এই কান্ট্রিগুলোর মধ্যে আমি দুটো জায়গায় দেখলাম, একটা জায়গায় দেখলাম 81, একটা জায়গায় 85, 80+ অ্যাটলিস্ট 80+ কান্ট্রিতে অ্যাক্রস দ্য বোর্ড, একদম পুরো ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে ইউরোপ থেকে ঘুরে একেবারে আমাদের সাউথ এশিয়া পর্যন্ত, যেমন ধরুন ব্রাজিল, আর্জেন্টিনা, পোল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, এই দিক থেকে ঘুরে এসে টার্কি, আমাদের নেইবারিং কান্ট্রি নেপাল, শ্রীলঙ্কা, এগুলোতে কিন্তু অলরেডি এই পদ্ধতিটা বিরাজমান আছে। এখন এই জন্য আপনি যে বিএনপির নেতার যে বরাত দিয়ে যে তার যে স্টেটমেন্ট বললেন যে স্বৈর শাসক করে গড়ে তুলবে, কেন্দ্রীভূত হবে একদম টপে যে সিস্টেমটা, ওনার বোধহয় এটাই বলতে চাইছেন যে এটা মানে টপ থেকে নিচে হয়ে যাবে, এটা বলতে চাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 80+ কান্ট্রিজগুলোতে এখানে যে সিস্টেমটা, পিআর সিস্টেমটা আছে, পরিসংখ্যান কি বলে, এক্সপেরিয়েন্স কি বলে, স্ট্যাটিস্টিক্স কি বলে, আসলে ওই সমস্ত দেশে এই প্রফেশনাল রিপ্রেজেন্টেশনটা কি আসলে ওই কান্ট্রির দলীয় নেতাদেরকে আসলে স্বৈরশাসক করে গড়ে তুলেছে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমাদের হাতে এক্সাম্পল আছে। এখন আপনি যে অ্যাপ্রিহেন্ড করছেন, আপনি যে আশঙ্কা বোধ করছেন, এই আশঙ্কা বোধের তো একটা বেসিস থাকতে হবে। এটা বোধহয় খুব ভালো হতো তিনি যদি বলতেন যে এই কান্ট্রিগুলোতে এই পিআর পদ্ধতির কারণে মানুষ স্বৈরশাসক হিসেবে আবর্তিত হয়েছে, তাহলে এটা বেশি পরিষ্কার হতো। আমি দ্বিমত পোষণ করি। আমি মনে করি না যে এই পদ্ধতিগত কারণে, পিআর সিস্টেমের কারণে কোনো দেশে দলীয় কোনো নেতা স্বৈরশাসক হয়েছে, বরং উল্টোটা পজিশনটা আমি মনে করি। কারণ এখানে যে আপনার যে ইভেনলি ব্যালেন্স করা অলমোস্ট, প্রফেসর সাহেব যেটা একটু আগে বললেন আমার আগে, যে এখানে আপনার যে দলের বিভিন্ন যে দলগুলো যে কম বেশি করে পাবে, বিএনপির এবং আওয়ামী লীগের স্ট্যাটিস্টিক্স দিয়ে উনি বললেন যে প্রেটি মাচ সিমিলার টাইপের ইন টার্মস অফ ভোট কাউন্টের দিক থেকে। পরে কিন্তু একটা মানে মেজর ডিফারেন্স হয়েছিল, নিয়ারলি 200, আর একটা হলো 60 অ্যারাউন্ড। তো কিন্তু ইন টার্মস অফ ভোট হেড কাউন্টে কিন্তু অলমোস্ট সিমিলার ছিল। তো এইটা যদি পিআর সিস্টেম থাকতো কি হতো, পিআর সিস্টেমটা তাহলে একটা মোটামুটি একটা কিন্তু প্রপোর্শনেট লেভেলে একটা মানে ন্যায্যতার ভিত্তিতে একটা রিপ্রেজেন্টেশন থাকতো। দ্যাট ইজ নট টু সে আমি কিন্তু রেগুলার টার্মে পিআর সিস্টেমে লোয়ার হাউসের অ্যাডভোকেসি করছি, ব্যাপারটা এরকম না। আমি জাস্ট একটা ইন্ডিপেন্ডেন্টলি এই পুরো সিস্টেমটাকে আসলে ব্রেকডাউন করে বোঝানোর জন্য বলছি। দেখুন, আমরা যেটা একটু আগে লাস্ট এপিসোডে বলছিলাম আমি, যে আমাদের পার্লামেন্টারি সিস্টেমের কম্পোজিশনটা
কি হবে, এটা কি বাইক্যামেরাল পার্লামেন্ট হিসেবে আমরা প্রবর্তন করা হবে, না যে বর্তমানে ইউনিক্যামেরাল আছে এরকম থাকবে? এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, আমরা আমাদের দল থেকে আমরা প্রথমে ইনিশিয়ালি যখন আমাদের কাছে যখন কমিশনগুলো ইনভাইট করে আমাদের মতামত দেওয়ার জন্য, আমরা আমাদের মতামত দিয়েছিলাম, এবং আমাদের ওই যে প্রফেসর সাহেব যেটা বললেন টিক বক্সের যেটা বললেন অপশনগুলো ছিল, আমরা কিন্তু এই ডাবল হাউসেস করার বিপক্ষে ছিলাম, এবং আমরা বলেছিলাম যে এই কনসেপচুয়ালি এই কনসেপ্ট বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেমের কনসেপ্ট এটা ভেরি গুড, কিন্তু আমরা মনে করেছিলাম যে এটা স্টিল বাংলাদেশ কম্প্যাটিবল না, বিকজ আমাদের দেশীয় নিজস্ব রাজনৈতিক মেজাজ আছে, আমাদের নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি আছে, এবং আপনারা হয়তো একমত হবেন কিনা যে আমাদের রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের রাজনৈতিক বয়ানগুলো, পলিটিক্যাল রেটোরিকগুলো দাঁড়িয়েই থাকে আরেকটা দলের বিরোধিতা করার সাপেক্ষে। তো এই বিরোধিতা করার সাপেক্ষে আপনার রাজনীতিকে মানে জীবন্ত করে রাখার একটা সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের এই রাজনৈতিক বসবাস, এর ভিতরে আপনি যদি ডাবল চেম্বার্স করে ফেলেন তাহলে এই ইভেন দেখেন ওয়েস্টমিনস্টার পার্লামেন্টারি মানে ডেমোক্রেটিক সিস্টেমেও হাউস অফ কমন, হাউস অফ লর্ডস একটা বিল ইনিশিয়েট করে হাউস অফ কমন্সে, এইটার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, কমিটি স্টেজ, এরপরে চলে যায় হাউস অফ লর্ডসে, ওখানে ডিসএগ্রি করে হাউস অফ কমন্স শেষ করে নেই জাস্ট পারফেকশনের জন্য। এই হাউস অফ লর্ডস এন্ড হাউস অফ কমন্সে ব্যাক অ্যান্ড ফোর্থ এইটা পিং পং খেলার মতো যে গড়াগড়ি করতে করতে আপনার পার্লামেন্টের এই সেশনের সময় শেষ। এখন এই বাংলাদেশের ওয়েস্টমিনস্টারে যে ডেডলক হয়, বাংলাদেশের এই পলিটিক্যাল কালচারে এই মানসিকতা নিয়ে ডেডলক ইজ অ্যান ইনএভিটেবল কনসিকুয়েন্স। এটার জন্য বোধ করেছিলাম, কিন্তু এক মিনিট শেষ করবো, এক সেকেন্ড লাগবে। দেখুন, আমরা জাতীয় ঐক্যমত্যের স্বার্থে, যদিও আমরা এই আইডিয়াটাকে এখনো বাংলাদেশ কম্প্যাটেবল মনে করি নাই, কিন্তু শুধুমাত্র পিওরলি ফর দ্য সেক অফ ন্যাশনাল কনসেনসাস বিল্ডিংয়ে কন্ট্রিবিউট করার জন্যই আমরা একমত হয়েছিলাম। ধন্যবাদ। সেটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো, তার আগে একটু নীলুফার চৌধুরী একটু আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে তিনিও বলছিলেন 80-র বেশি দেশে, বিশ্বের আমি যতদূর দেখলাম যে বিশ্বের 91টি দেশে এই আনুপাতিক ব্যবস্থা রয়েছে এবং 130টি দেশেতে মিক্সড পদ্ধতি রয়েছে। আমি এটা অস্বীকার করছি না, আমি নিজেও বলেছি, হ্যাঁ, বাট এটার সুবিধা এবং অসুবিধাটা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এনভায়রনমেন্ট কি বলে, আমি আপনাকে যদি বলি, নেপালের কথা আসলো, আমি নেপালের কথা বলি। 2008-এ, হ্যাঁ বলছি, আমি এক্সাম্পল দিই দুই একটা। 2008-এ নেপালে পিআর পদ্ধতি নির্বাচন হয়, তারপরে বেশ সমস্যা এবং জটিলতা অনেক সৃষ্টি হয় বলেই 8 থেকে 24-এর মধ্যে নেপালে 13 বার নির্বাচন হয়। তো সিস্টেম যদি খুব ভালো কিছু হতো, 8 থেকে 24-এর মধ্যে আপনার কয়বার ইলেকশন হওয়ার কথা? 3-4 বার। হ্যাঁ, তো 3-4 বারের জায়গায় 13 বার তাদের কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। পুরোটাই পিআরের জন্য না, কিন্তু না, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। পিআর যদি আপনার উন্নতি করত, পিআর যদি আপনার উন্নতি করত, তাহলে তো গভর্নমেন্ট এতবার চেঞ্জ হতো না। ওই সিস্টেমটা আমি আপনার সময় বলবেন, আপনি একটু লিখে রাখেন। ভারতের স্থানীয় সরকার নির্বাচনে পিআর পদ্ধতি আছে, কিন্তু আপনার লোকসভা বা বিধানসভায় কিন্তু এটা নাই। যদি এতই ভালো কিছু হতো, ভারত কিন্তু গণতন্ত্রের দিকে একদম একটা উন্নত একটা রাষ্ট্র, তাহলে সেটা সে চালু করতো। আবার চালু করা একদম আমি যে নিষেধ বলবো তাও না, সব দলের সংমিশ্রণেই এটা হতে হবে। বিএনপি একটা বিশাল দল, বিএনপি যদি একটা 1 নাম্বার দল হয়, 10, 20, 30, 40, 50 পর্যন্ত ফ্রি ফাঁকা, যেহেতু আওয়ামী লীগ এখন নাই, আমি এই জন্য বলছি। তো সেই জায়গায় আপনার বর্তমান সংবিধানের অধীনে যে পিআর পদ্ধতির বিধান আছে কি? না, এটা নাই। যদি না থাকে তাহলে শাসনতন্ত্রের যে 65-র 2 ধারায় একক আসন ভিত্তিক নির্বাচনের কথা বলা আছে, তাহলে একক আসন ভিত্তিক নির্বাচনের কথাই বলা আছে, তাহলে আপনার একটা সংসদ ইলেকশন হওয়ার আগে হাজয়যুক্ত হয়েছে বলে 3 বার বলার আগে আপনি সংবিধানের ওই জায়গাটায় আপনি কিভাবে চেঞ্জ করবেন? আপনি তো এটা পোলাপানের মতো বলতে পারেন না যে আমি বিপ্লবী সব চেঞ্জ করে ফেলবো, আমি সংবিধান ছুঁড়ে ফেলে দিব। আমি যদি সংবিধানকে শ্রদ্ধা করি, যদি আমি সংবিধানের প্রতি যদি আমার নমনীয়তা চরম পর্যায়ে থাকে, তাহলে তো আমি সংবিধান নিয়েই কথা বলবো। যে সংবিধানের জন্য আমরা কিন্তু রাষ্ট্রপতিকেই চেঞ্জ করতে পারি নাই। কিন্তু
আমরা পারি নাই এখন পর্যন্ত, যেটা নিয়ে এত কথা হচ্ছে। সংবিধানের যে ধারা আছে, ধারার সবগুলো জিনিস অনুপস্থিত আছে। আপনি যে রাষ্ট্রপতিকে চেঞ্জ করবেন সেটার স্পিকার নাই, আপনার অন্য অন্য ধারাগুলো অনুপস্থিত আছে, আপনি অভিশংসন করতে পারবেন না। তাহলে আমি ওইখানে ওইটুকুই পারছি না। রাষ্ট্রপতি শাসিত সরকার না, এটা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। রাষ্ট্রপতি নামেই মহামান্য, কামে তার কোনো কাজ নাই। তো সেই কোনো কাজ ছাড়া একজন রাষ্ট্রপতিকেই আমি কিন্তু চেঞ্জ করতে পারছি না। তাহলে আপনি এত বড় কাহিনী নিয়ে আসবেন, সেটার আগে তো একটা নির্বাচন হতে হবে। উচ্চকক্ষের যে প্রস্তাব আপনারা দিচ্ছেন সেটিকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে? দেখেন, উচ্চকক্ষ নিয়ে, উচ্চকক্ষরও আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে ওই ধরনের, আমি আমার ব্যক্তিগত থেকে বলি, সেটারও কোনো, সেটা সংবিধানে নেই। কথা হচ্ছে এটা পরে হবে, ইলেকশনের পরে হবে, আগে তো হবে না। আপনার এখানে নিম্নকক্ষের ভোটে উচ্চকক্ষ নির্বাচিত হবে, এটাই তো বিএনপি বলেছে। তো এটা তো নির্বাচনের পরের কথা। একটা আলোচনা হয়ে থাকলো, তারপরে সেই মতো কাজ করলো। কিন্তু এটা তো আলোচনা হয়ে থাকলো, সেই মতো কাজ করলে তো হচ্ছে না। এটা তো আগে কোনোভাবেই করা সম্ভব না। তাহলে এই যে এই অবস্থা, যে ধান নাই খার পাড়ানো, খড় পাড়ায় আমি কি চিটা পাবো, তো এই দিয়ে আমার কি হবে? তো এই জায়গাটায় আমার এখন, আমি নির্বাচন সামনে আসন্ন, নির্বাচনের আমার পুলিশকে আমার সংগঠিত করতে হবে, সুশৃঙ্খল জায়গায় ফিরে আনতে হবে, ট্রমাটাইজ থেকে বের করে আনতে হবে। আমার প্রশাসনের ওই জায়গায় দৃষ্টি দিতে হবে, আমার নির্বাচন কমিশনের দিকে দৃষ্টি দিতে হবে, যার কিনা ঢাল নাই তরোয়াল নাই নিধিরাম সর্দার। উনি নামে নির্বাচন কমিশন, কামে কিন্তু উনি ডিপেন্ডেন্ট আপনার প্রশাসনের উপর। তো প্রশাসন যদি কাজ না করে, তাদের সঙ্গে একটা ওই সিস্টেম যেটা বিগত দিনে হয়েছিল বলেই আমরা কিন্তু আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দিতে পারি নাই। তাহলে এখন তো এই কাজগুলো বেশি জরুরি, তাই না? এই কাজগুলো বাদ দিয়ে যে কাজগুলো নিয়ে কথা চলছে, সেই কাজে তো সালাউদ্দিন আহমেদের মতোই বলতে হয় যে এখানে খানা পিনাই চলবে, আর আপনার আবহমান কালের মধ্যে এইটার কোনো শেষ হবে না। আমরা সেটি নিয়ে আলোচনায় ফিরবো, তার আগে আবারও একটি বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। একটু যেতে চাই ব্যারিস্টার সানি আব্দুল হক, একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন পর্যন্ত যে সংস্কার কমিশনগুলো নিয়ে আলোচনা হচ্ছে বা সংবিধান সংস্কার নিয়ে আসলে বেশি আলোচনাটা হচ্ছে, একটু আগে মনিয়াপা যেটি বললেন যে পুলিশ সংস্কার কমিশন বা পুলিশ সংস্কার নিয়ে তেমন একটা আলোচনা হচ্ছে না। অথচ আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার যিনি গ্রেফতার হলেন, তিনিও বললেন যে প্রশাসন বা পুলিশই হচ্ছে নির্বাচনের অন্যতম বড় নিয়ামক। সেই জায়গায় হাত না দিলে যেটি আপনাদের মূল উদ্দেশ্য, নির্বাচন, একটু সুষ্ঠু নির্বাচন, সেটি ঠিকঠাক মতো হবে? জি, আপনার এই পুলিশ সংস্কারের বিষয়ে কথা বলার আগে আমি খুব ছোট করে, খুব কম সময় নিয়ে 3টা পয়েন্ট একটু বলতে চাই, একটু রিবাটল আকারে কি। যে দেখুন, যে জায়গা থেকে আপনি বললেন যে বিএনপির একজন সিনিয়র নেতার বরাত দিয়ে বললেন যে এই পিআর সিস্টেমটা মানুষকে ইনহেরেন্টলি ডিক্টেটর করে তুলবে, যেটা আমি পক্ষে বলেছিলাম যে কেন এটা খণ্ডন করেছিলাম। নীলুফার মনিয়াপা তিনি এখানে নেপালের, আমি যখন বলেছিলাম কোন কোন দেশে আছে, তিনি নেপালের কথা বলেছেন, সেখানে তিনি যে আর্গুমেন্টটা দিয়েছেন ওটা আসলে ইনস্টেবিলিটির আর্গুমেন্ট। তিনি কিন্তু এটা বলেন নাই যে কিভাবে নেপালে এপিআর সিস্টেম একজনকে ডিক্টেটর করে গড়ে তুলেছে। দেখুন, ইনস্টেবিলিটির আর্গুমেন্টটা কিন্তু ডিক্টেটরশিপের সাথে বৈসাদৃশ্যপূর্ণ। সে মানে ডিক্টেটর হতে পারছে না জন্য ইনস্টেবল হয়ে গেছে, এটা একদম পুরো কন্ট্রাস্ট। এই জন্য আমি মনে করি যে আপা তার ওই নোশনের পক্ষে কোনো যুক্তি দেখাতে পারেন নাই। বিএনপি উচ্চকক্ষেও পিআর চায় না। যদি উচ্চকক্ষেও আপনি পিআর না চান, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ হ্যাভিং অ্যানাদার হাউস? ইটস জাস্ট আ ফিউটাইল এক্সারসাইজ। এটাকে আপনি একটা পুনর্বাসন কেন্দ্র ছাড়া, ব্যাপারটা এরকম যে বড় দলগুলোর অনেক নেতা থাকে, সবাইকে তো 300 আসনের সিট দিতে পারে না, তো অমুক ভাই আছে, আচ্ছা ভাই আপনি বেশি বিদ্রোহী হতে চান, ভাই থাকেন আপনারা, আমি ওখানে বাড়াবো। ব্যাপারটা এরকমই হবে অনেকটা। তো এটার কোনো পয়েন্ট নাই। এটা জাস্ট একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে পরিণত হবে যদি এই আপার হাউসে পিআর সিস্টেম যদি না থাকে। আর একটা আপা, আমি যেটা বললেন, আপা তো খুব ভেটারান এবং সিনিয়র পলিটিশিয়ান, আমি ওনার সমালোচনা আকারে না, জাস্ট একটু আলোচনার আকারে বলছি আর কি। আপা একটা পর্যায়ে বললেন নাকি যে এই পোলাপান বলছে সংবিধান পোলাপান জানি না কাকে বলেছেন। আপা কি দুটো হতে পারে, একটা এনসিপি দিকে হতে পারে নেতাদেরকে, আরেকটা হতে পারে জুলাইয়ে যারা আন্দোলন করেছে, যারা সংবিধানকে যারা করে। আসলে দেখুন, প্রফেসর আলী রিয়াজ সাহেব কমিশন একদিন বলেছেন, কিন্তু অনেয়ারে বলেছেন যে আমরা আজকে এখানে রক্তর উপরে রক্ত মারিয়ে এখানে দাঁড়িয়ে আছি, এবং এই অভ্যুত্থান কিন্তু সংবিধানকে লঙ্ঘন করেই হয়েছে। সাংবিধানিক কোনো অভ্যুত্থান হয় নাই। অভ্যুত্থানগুলো, বিপ্লবগুলো যুগে যুগে কিন্তু সংবিধান লঙ্ঘন করেই হয়। যদি এই সংবিধানকে লঙ্ঘন নাই করা হতো,
তাহলে আজকে আমরা সহ, অফকোর্স আমরা সহ, বিএনপি সহ যে এই বর্তমান নতুন বাংলাদেশের স্বাদ আস্বাদন করছি, এটা পেতাম না। 3 নম্বর, আপনি যেটা বলছেন পুলিশ সংস্কার কমিশন, আমি একেবারে শেষ করব, সেটা হলো যে অন্যান্য কমিশন যেগুলো রাজনৈতিক দল স্টেক হোল্ডার অংশীজনদের কাছ থেকে মতামত চেয়েছে, পুলিশ সংস্কার কমিশন কোনো ধরনের কোনো মতামত চায় না, চায় না। দে জাস্ট প্রিপেয়ার্ড অ্যান অ্যাসাইনমেন্ট। এই জন্য এই সংকটগুলো তৈরি হয়েছে বলে আমরা মনে করছি। ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, একটু আপনার কাছে জানতে চাই যে উচ্চকক্ষ যেটি নিয়ে আলোচনা এখন হচ্ছে বা অনেক দল সেটির, বিএনপিও সেটির পক্ষে, কিন্তু সেটি কতটা ভারসাম্য আনতে পারবে বা ক্ষমতার ভারসাম্য যেটি নিয়ে প্রশ্ন আসে? অনেক ধন্যবাদ। দেখুন, উচ্চকক্ষ নিয়ে আমার মনে হয় না কোনো দ্বিমত আছে, এবং এই একটা জায়গায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন খুব বেশি দরকার। কারণ হচ্ছে আপনি যে কথাটা বললেন, উচ্চকক্ষ আমরা কেন চাচ্ছি, উচ্চকক্ষ চাওয়ার উদ্দেশ্যটা কি, এটা যদি উনি যেটা বললেন যে এটা যদি একদম মানে কিছু রাজনীতিবিদকে পুনর্বাসনের একটা ঘরায় তালাশে, সেই উচ্চকক্ষ অর্থহীন। উচ্চকক্ষর উদ্দেশ্য হচ্ছে, কারণ আমরা যেটা দেখেছি যে আমরা যখন ফার্স্ট পাস দ্য পোস্ট, এখন আবারও ওই জায়গাটাতে চলে আসতেছি, ফার্স্ট পাস দ্য পোস্টে আমরা যেটা দেখেছি, যখন একটা দল এত পরিমাণ কর্তৃত্বপরায়ণ হয়ে যায় বা এত আসন পায় যে তার পক্ষে খুব ইজিলি কনস্টিটিউশন চেঞ্জ করা সম্ভব, এবং যখন আপনার হচ্ছে গিয়ে একটা দল বা একজন ব্যক্তি বা একটা বিভাগ সকল কিছুর উপরে কন্ট্রোল নিয়ে ফেলে, তখন আপনি খুব ইজিলি চেঞ্জ করতে পারেন। আপনি জাস্ট মানে সোজা একটা ব্যাপার দেখেন, আপনি 2001-এর সংসদও দেখেন, 2008-এর সংসদও দেখেন, দুটো ক্ষেত্রে আমরা যে রাজনৈতিক দলগুলোর অ্যাবসলিউট মেজরিটির জায়গাটা দেখেছি, সেই অ্যাবসলিউট মেজরিটিটা দুটো ক্ষেত্রে বিপর্যয় তৈরি করেছে। একটা বিপর্যয় 1-11 তৈরি করেছে, একটা বিপর্যয় হচ্ছে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সব জায়গাটা হয়েছে, কারণ ওই অ্যাবসলিউট মেজরিটি ছিল। এখন যদি একটা উচ্চকক্ষ থাকতো, যে উচ্চকক্ষ নিম্নকক্ষ যখন এরকম কোনো একটা কিছু করার চেষ্টা করছে সেখানে একটা চেক দিতে পারতো, তাহলে কিন্তু হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে একটা প্রোটেকশন পেতাম। দ্বিতীয়ত, এই যে বিভিন্ন আইন যেগুলো হয় সেখানে যদি ওপিনিয়ন দেওয়ার একটা অপরচুনিটি থাকে, বেটার হতো যদি হচ্ছে গিয়ে সেটা যদি ওইখানে যেত, কিন্তু ওই পর্যন্ত যদি নাও যায়, তার ওপিনিয়ন দেওয়ার যে একটা জায়গা সেটা যদি থাকে। 3 নম্বর হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার জায়গা। এখন দেখুন, উচ্চকক্ষের নির্বাচন নিয়ে যে প্রস্তাবগুলো এসেছে, বিএনপির প্রস্তাবটা এসেছে হচ্ছে সিটের অনুপাতে। আবার আমরা একটু 2008-এ ফেরত যাই। 2008-এ আওয়ামী লীগের আসন ছিল 230টা নিম্নকক্ষে। আপনি যদি সিটের পার্সেন্টেজে যান, তাহলে উচ্চকক্ষে আওয়ামী লীগের আসন হতো 69টা। তার মানে আবারও যদি আপনি কনস্টিটিউশন অ্যামেন্ড করতে চান, আপনার কিন্তু একই অবস্থা, আপনি খুব ইজিলি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে পারতেন। আর যদি আপনি প্রাপ্ত ভোটের পার্সেন্টেজে যান, তাহলে আওয়ামী লীগের ভোট হতো 48। তখন কিন্তু আওয়ামী লীগ এত ইজিলি কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারতো না। তাহলে একটা চেক থাকতো, যে চেকটা হচ্ছে গিয়ে তাকে ভালো ব্যবহার করতে, মানে রাজনৈতিক অর্থে সেটা নিশ্চিত করতে পারতো। তাহলে উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা ছাড়া এটা আসলে অর্থহীন হয়ে যায়। জি, মনিয়াপা, একটু আপনার কাছে জানতে চাই, উচ্চকক্ষে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছাড়া আসলে ব্যালেন্স আপনারা কিভাবে করবেন? আপনারা উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছেন, আবার ক্ষমতার ভারসাম্যের কথা বলছেন, কিন্তু সেখানে আবার আগের পদ্ধতি বহাল রাখতে চান, তাহলে কি আসলে ক্ষমতার ভারসাম্য হবে? বিরোধী দলের মত কিভাবে প্রতিফলিত হবে? আমি আপনাকে একটা কথা বলি, এখন যদি মানুষের জয় যদি পতনের কারণ হয়, তাহলে আমার আর বলার কিছু নেই। জনগণ ভোট দিবে, জনগণ ভোট দিয়ে, এটাও সত্যি আপনার কথা যে এত ভোট পেলে মানুষ স্বৈরাচার হয়ে যায়, নাও তো হতে পারে। আর জনগণকে তো কেউ জোর করে জবরদস্তি করে ভোট নেওয়াচ্ছে না। তো আমি তো আমার জায়গাটা থেকে আমি তো এই চিন্তাটাই করব, যাতে আমি আমার ভোটটা সহজে পাই, সুন্দর করে পাই। এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ বানাবে, এটা কিন্তু অতি স্বাভাবিক, কারণ নিম্নকক্ষ কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়েই আসছে। তার মানে জনগণ কিন্তু 5 বছরের জন্য তাকে অনেক কাজ রাষ্ট্রের করার জন্য একটা তাকে প্রতিনিধিত্ব দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো ওখানে তো জনগণের ম্যান্ডেটের কথাই বলা হচ্ছে, শুধু বলা হচ্ছে যে ভোটের পার্সেন্টেজের ক্ষেত্রে। না, ভোটের পার্সেন্টেজ সব ঠিক আছে, তা একজন জনগণ যখন পাশ করে গেল, তখন যেভাবেই হোক সে তো সংখ্যাগরিষ্ঠ হয়েছে। তো সংখ্যাগরিষ্ঠ এত হিসাব, বাংলাদেশ একটা গরিব দেশ, আপনি দেখেন এত খরচা, এত কিছু, বারবার আপনি নির্বাচনে যাচ্ছেন, বারবার আপনি এই যে বারবার নির্বাচনে, একটা নির্বাচনে কত শত কোটি টাকা খরচ হয়। দুর্নীতির চেয়েও কম না? দুর্নীতি, আপনি দুর্নীতি যদি আপনি মনে করেন যে ওই নির্বাচন করলেই দুর্নীতি কমে যাবে, দুর্নীতি কমানোর জন্য আলাদা জায়গা লাগবে। আপনি দুর্নীতিও করছেন, দুর্নীতির খরচাও আছে, আবার এই নির্বাচনের খরচাও আছে। কি হয়েছে দেখেন, আগের সরকার, পতিত সরকার টাকা ছাপিয়েছে, টাকা ছিল না, ডলার ছিল না, পাউন্ড ছিল না। এই সরকার এসে কি করেছে, সেও কিন্তু একই কাজ করেছে, টাকা ছাপিয়েছে। তাহলে
আমি যদি দিন শেষে হিসেব করি তাহলে আমি কোথায় ছিলাম? ওই ঘুরে ঘুরে যে আমি কিন্তু শুভঙ্করের ফাঁকির মধ্যেই আছি। তো আপনি যে এই আরেকটা ফাঁকির কথা বললেন যে আমি দুর্নীতি দমন যদি না করতে পারি, এটা মাইন্ডসেট দিয়ে, নিজের ট্রান্সপারেন্সি দিয়ে 10 জন, আমি তো মনে করি 10 জন ভালো লোক খুঁজে নিয়ে আসেন, ভালো লোক দিয়ে আপনি রাষ্ট্র চালান। আপনি তো তা চালাচ্ছেন না, আপনি ভালো লোকরে মন্দ বানিয়ে ফেলছেন। ভালো লোক তো আসলে আপেক্ষিক হয়ে যায়, এক এক দলের কাছে এক একজন ভালো হয়ে যাচ্ছে। কারণ একটা ছোট মানুষ যখন নতুন দল করে সেও যখন মন্দতে পরিণত হচ্ছে, এটা কিন্তু রেয়ার। আপনি যে পিআর করলেই, যে পিআর দিয়ে উচ্চকক্ষ বানালেই যে আপনি ঘুষ বা 2 নাম্বারই টাকা পয়সা বন্ধ করতে পারবেন, এই নিশ্চয়তা কিন্তু আপনি দিতে পারছেন না আমাকে। আসলে কোনো পদ্ধতি বোধহয় দিতে পারবেন না। আপনাদের তিনজনকে আলোচনায় এই পদ্ধতি নিশ্চয়তা দেন, আমরা চিন্তা করব, বলবো আমরা। এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।